তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 9। আজকে আরিশা আমানের মেহেন্দি অনুষ্ঠান। লাইটস, রিবন, ফুল দিয়ে গার্ডেন এরিয়াটা যেন ঝকঝকে হয়ে হুল্লোড় পরিবেশটা মাতিয়ে তুলছে। বাদ বাকি যতটুকু ডেকোরেশন বাকি ছিল আজকে সকালের দিকে সমাপ্ত করে দিয়ে গেছে। গার্ডেনের এক পাশে একটা বড় করে স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে কিছুটা জায়গা খালি রেখে প্রথম সারিতে নতুন বর বউয়ের বসার আয়োজন করা হয়েছে। তার পাশে এবং পেছনের সারিতে বাকি গেস্টদের বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে স্টেজে পারফরমেন্স করলে গেস্টরা সুন্দর মতো এনজয় করতে পারে। আরাত, আয়রা, মায়া, সন্ধ্যা, মিম, হানিয়া 6 জন মিলে সুন্দর করে মেহেদি ডালা সাজিয়ে রাখলো। 2টা ডালার মধ্যে হলুদ এবং লাল গাঁদা ফুলের সংমিশ্রণে মধ্যে 6টা করে 12টা স্মার্ট মেহেদি রাখা। আরেকটা ডালা স্পেশালি নতুন বউয়ের জন্য সাজানো, একদম লাভ শেপে। পুরো ডালাটা লাল গোলাপে পাপড়ি দিয়ে ডেকোরেশন করা। মাঝখানে একটা স্মার্ট মেহেদি। 6 জন মিলে ডালা সাজিয়ে নিজেরা অনুষ্ঠানের জন্য রেডি হতে চলে গেল। এদিকে আনাস, আশিক, হাবিব এবং আহিন, আলভি অর্থাৎ ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরে নিজেদের পরিপাটি করে যে যার মতো ছুটাছুটি করছে। আরিশা লেহেঙ্গা পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে এসে বসলো। রুমে শুধু সন্ধ্যা, আয়রা, আরিশা 3 জন। আয়রা আয়নার সামনে দাঁড়িয়ে বোনের জন্য মেহেন্দি ড্রেস আপের গয়নাগুলো নেড়েচেড়ে দেখছিল। আরিশাকে আয়নার সামনে বসতে দেখে আয়রা বোনকে সাজিয়ে দিতে লাগলো। গহনা পরানোর মধ্যে মিম বাহির থেকে রুমে এসে পাশে দাঁড়ালো। মিম আরিশার লেহেঙ্গার ওড়নাটা হাতে নিল। আরিশাকে পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সাজিয়ে দিতে দিতে টুকিটাকি কথা বলার মধ্যে আরিশার ফোন বেজে উঠল। আরিশা প্রথমে ইংরেজিতে আমান নামটা ভেসে উঠতেই মিম আরিশার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করে দুষ্টুমি ছলে গেয়ে উঠল, সাজান সাজান মেরে সাজান মেরে সাজান, তেরে দুলহান সাজাওগি তেরে দুলহান সাজা। মিম দুষ্টু হেসে ফোনটা নিয়ে গান গেয়ে উঠতেই ফোনের ওপাশে আমানের পাশে আরো কয়েক জোড়া চোখ উৎসাহ চাহনিতে চেয়ে থাকতে দেখে। ফোনটা পুনরায় আরিশার হাতে গুজে দিয়ে এক দৌড়ে বিছানায় গিয়ে বসলো। মিমের হঠাৎ কাণ্ডে সন্ধ্যা, আয়রা, আরিশা 3 জন অবাক চোখে তাকালো মিমের দিকে। আরিশার হাত থেকে ফোনটা সামনে রাখতেই দেখতে পেল ফোনের ওপাশে কারের মধ্যে আমান, রাফি, আরশ ফোনের দিকে ভ্রুকুচকে চেয়ে আছে। 3 জন 3 জনের মুখ চাওয়াচাওয়ি করে এবার হঠাৎই 3 জন মিমের কাণ্ডে ফোনের ওপাশ থেকে শব্দ করে হেসে উঠল। মিম ছেলেদের হাসির শব্দ পেতেই লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নিল। মিম শুধু আমানের সঙ্গে দুষ্টুমি করতে চাইছিল, কিন্তু ফোনের ওপারে এত এত ছেলেকে নিজের দিকে উচ্ছ্বাস চোখে তাকিয়ে থাকতে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। মূলত মেহেন্দি অনুষ্ঠানের জন্য আমানরা তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমানরা মেহেন্দি অনুষ্ঠানে কিছুক্ষণ আড্ডা দিয়ে পুনরায় নিজেদের বাড়িতে ফিরে যাবে। আমানরা তালুকদার বাড়িতে এসে পড়েছে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই আহিন, আলভি দূর থেকে দেখতে পেয়ে চিল্লাতে চিল্লাতে সেদিকে এগিয়ে গেল। আপুরা তোমরা কই? নতুন দুলাভাই এসে পড়েছে। কি বিচ্ছু বাহিনী, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলাভাই। কথাটা বলেই আহিন, আলভি আমানের দুপাশে 2 হাত ধরলো। এদিকে আহিন, আলভি চিল্লানোয় আতিফ শেখ এগিয়ে এলেন। আমান শ্বশুর মশাইকে এগিয়ে আসতে দেখে সালাম দিল। আতিফ শেখ হাসি মুখে সালাম নিতে রাফি পুনরায় সালাম দিল।
আতিক সাহেব আবারও সালাম নিতে নিতে সবাইকে ভেতরে নিয়ে গিয়ে বসতে বলে উনি বাড়ির ভেতরে চলে গেলেন। আমানরা বসে থাকার মধ্য দিয়ে আদনান তালুকদার, আহাত তালুকদার দুই ভাইয়ের সঙ্গে সন্ধ্যাকে হাতে শরবতের ট্রে নিয়ে আসতে দেখা গেল। আমান মামা শ্বশুরকে দেখে দাঁড়াতে যাবে সঙ্গে সঙ্গে আদনান তালুকদার হাতের ইশারায় বসতে বলল। দুই ভাই মিলে আমাদের সঙ্গে কৌশল বিনিময় করতে করতে সন্ধ্যাকে শরবত দিতে বললেন। সন্ধ্যা হাসি মুখে শরবতের গ্লাস এগিয়ে দিতেই সামনে আরশকে সবার সঙ্গে বসে হেসে কথা বলতে দেখে প্রথমে অবাক হয়ে বলল। যখন মনে পড়ল আরশ রাফির ফ্রেন্ড, তখন স্বাভাবিকভাবেই হাসি খুশি শরবতের গ্লাসটা এগিয়ে দিল। সন্ধ্যা শরবত দেওয়া শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা ঘোরাতে আরশ এক হাতে ফোন কানে তুলে আরেক হাত দিয়ে গেটের দিকে হাত উঁচিয়ে ডাকলো, মাহির। সন্ধ্যা আরশের কথায় সেদিকে তাকাতেই মাহির আর মীরাকে গেট দিয়ে ঢুকতে দেখতে পেল। শ্যামবর্ণ মাহির, সাদা প্যান্টের সঙ্গে সাদা রঙের পাঞ্জাবি পরা, চোখে কালো সানগ্লাস, একদম সবার থেকে ডিফারেন্ট লুক তার। মীরা কুচি করা সবুজ রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছে। মীরার এক হাত দিয়ে শাড়ি সামলাতে সামলাতে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে চোখে পড়তেই মুখে হাসি ফুটে উঠল। হাই, হ্যালো। মীরা হাসি মুখে হাত উঁচিয়ে সন্ধ্যাকে হাই বলতেই মাহির চোখ থেকে সানগ্লাসটা খুলে ভ্রু কুঁচকে মীরার দিকে তাকালো। সন্ধ্যা হাসি মুখে মীরাকে হ্যালো বলল। মাহির আমাদের কাছে আসতেই দুই মুরব্বিকে দেখে সালাম দিল। আদনান তালুকদার, আহাত তালুকদার সালাম নিয়ে মাহিরকে দেখতে লাগলো। আমান মাহিরের সঙ্গে পরিচিত করিয়ে দিতে বলে উঠল, মামা, ও হইল আমার ছোট্ট ভাই রাফির ফ্রেন্ড মেহরাব ইসলাম মাহির, আর পাশের মেয়েটা মাহিরের বোন মীরা। আমানের পরিচয় করে দেওয়ার মধ্যে মীরা মাহিরকে বলে উঠল, ভাইয়া, আমি সন্ধ্যার সঙ্গে নতুন ভাবির কাছে যাই। কেন না মামনি? সন্ধ্যা মামনি, তুমি মীরা মামনিকে তোমার সঙ্গে বাড়ির ভেতরে নিয়ে যাও। আহাত তালুকদারের হাসি মুখে কথায় মায়ের প্রথমে বোনকে এত মানুষের মধ্যে একা ছাড়তে আমতা আমতা করলো। মায়ের একবার সন্ধ্যার দিকে তাকিয়ে পুনরায় বোনকে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ওকে যা, বাট নতুন ভাবের কাছে কাছে থাকবি সব সময়। থ্যাংক ইউ ভাইয়া, চলো সন্ধ্যা। মাহির যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে মীরা সন্ধ্যার হাত টেনে তালুকদার বাড়ির গেটের দিকে সন্ধ্যাকে নিয়ে গেল। মাহির বোনের যাওয়ার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে আদনান তালুকদার আহাত তালুকদারের সঙ্গে পরিচিত হতে লাগলো। মীরা তালুকদার বাড়ির সদর দরজায় এসে সন্ধ্যার হাত ছেড়ে নিয়ে সন্ধ্যাকে আগে আগে যেতে বলল। সন্ধ্যা তালুকদার বাড়ির সদর দরজায় প্রবেশ করতেই কোথা থেকে একজোড়া হাত হাওয়ার গতিতে সন্ধ্যাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে উঠে প্রথম যে রুমটা পড়বে ওই রুমে সবাইকে পেয়ে যাবেন। মেয়েরা হতভম্ব চোখে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে খুঁজলো। কেউই হঠাৎ সন্ধ্যাকে উধাও করলো, আর কেই বা আরাতের রুমের ঠিকানা বলে দিল। পরক্ষণে ব্যাপারটা বেশি না ঘাটিয়ে ছেলেটার কথা অনুযায়ী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। মীরা সিঁড়িতে পা দিতে সামনে একটা চিকন চাকন পাঞ্জাবি পরিহিত লম্বা একটা ছেলেকে তাড়াহুড়া করে নামতে দেখে মীরার পা থেমে গেল জায়গায়। আশিক বারংবার ফোন করছে আদিলকে তার সঙ্গে দেখা করার জন্য। আজকে অনুষ্ঠানে আশিক আর আদিল মিলে পারফরমেন্স করবে। মূলত এই কারণেই আশিকের ফোন আসাতে আদিল আনাসের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে পাঞ্জাবিটা তাড়াহুড়ো করে পরে রুম থেকে সিঁড়ি বেয়ে মীরাকে পাশ কেটে নেমে চলে গেল। মীরা পেছন ঘুরে আরেকবার আদিলের তাড়াহুড়ায় চলে যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় আরাতের রুমে হাঁটা দিল। প্রবলেম কি আপনার? এত গুন্ডাগিরি করেন কেন?
হাবিবের রাগী চোখটা নিমেষে সন্ধ্যার দিকে মুগ্ধ চোখে পরক করতে লাগলো। সবুজ কাজ করা স্কার্ট থ্রি পিসের পুরো মুখে স্নিগ্ধতা ছড়িয়েছে। হাবিব সন্ধ্যার কথায় উত্তর করলো না। সন্ধ্যা হাবিবকে নিজের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলে উঠল, কি হইল ভদ্র গুন্ডা, আজকে আবার কি কারণে আপনার গুন্ডাগিরি শুরু করে দিলেন? সন্ধ্যার কথায় হাবিব নিজে যাওয়ার হাবিবের নিভে যাওয়া রাগটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সন্ধ্যার থুতনি চেপে ধরে শাসিয়ে উঠল, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, ওই ছেলের থেকে সবসময় দূরে দূরে থাকবি। হাবিবের শক্ত হাতের সন্ধ্যার থুতনি ভেঙে যাওয়ার উপক্রম হলো। সন্ধ্যা থুতনির ব্যথায় হাবিবের হাতে নিজের বড় বড় নখ দিয়ে চিমটি কেটে দিল। হাবিব সঙ্গে সঙ্গে সন্ধ্যার থুতনি ছেড়ে দিয়ে নিজের হাত ছাড়া দিতে দিতে বিরক্তি চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, বিয়ের আগেই এমন বিড়ালের মতো আঁচড় দেওয়া বন্ধ কর সন্ধ্যা। সন্ধ্যা রাগী চোখে হাবিবের দিকে তাকালো। এভাবে ধরে নিয়ে আসার মানে কি? হুটহাট পাতার বস্তার মতো ঘাড়ে তুলে তো কখনো কোমর চেপে ধরে, শুধু এক চিপায় তো ওই চিপায় নিয়ে যাবে। স্বামীর সঙ্গে কত ভদ্র ভালো সেজে থাকি, শুধু তার বেলা এই গুন্ডা যত গুন্ডাগিরি, ভদ্র গুন্ডা একটা। আপনি কোন ছেলের কথা বলছেন, আর কেনই বা তার থেকে দূরে দূরে থাকতে হবে আপনার? আমাকে ছাড়া সব ছেলের থেকে সবসময় দূরে দূরে থাকবি, স্পেশালি মাহির নামের ছেলেটার থেকে। আপনার কথা আমি শুনতে যাব কেন? কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি মানে জগতের সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। সন্ধ্যার মনের মধ্যে অনুভূতিগুলো উড়াধুরা ডান্স করতে লাগলো। হাবিবকে বুঝতে না দিয়ে মুখে বিরক্তি ফুটে তুলে সন্ধ্যা হাবিবকে জ্বালাতে পুনরায় বলে উঠল, বিয়ে সব কিন্তু কঠিন সুন্দর আছে। আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে। সন্ধ্যা পুরো কথা মুখ থেকে বের হওয়ার আগে হাবিবের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল গালে। সন্ধ্যার চোখ ভরা পানি নিয়ে গালে হাত দিয়ে হাবিবের দিকে তাকালো। হাবিবের রাগে চোখগুলো লাল বরণ ধারণ করেছে। সন্ধ্যা বুঝতে পারে ছেলেদের নিয়ে হাবিবের সামনে মজা করা ঠিক হয় নাই। সন্ধ্যা কিছু বলতে যাবে তখনই হাবিব পুনরায় দাঁতে দাঁত চেপে সন্ধ্যার ব্যথাতুর গালটা চেপে ধরে হিস হিসিয়ে বলে উঠল, তুই অনেকবার বেড়ে গেছিস, তোর ডানা কিভাবে বেঁধে দিতে হয় এই হাবিবের জানা আছে। আরিশার বিয়েটা হতে দে, তোর বয়স মাইরে ফুট। ছেলেদের পেছনে না ঘুরে নিজের বিয়ের প্রিপারেশন নিতে থাক। কথাটা বলেই হাবিব সন্ধ্যার গাল ছেড়ে দিয়ে রুমের থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সন্ধ্যা হিচকি তুলতে তুলতে হাবিবের দিকে তাকিয়ে বলে উঠল, প্লিজ হাবিব ভাইয়া, আমার এতে এখনই বিয়ের কথা তুলবেন না। আমি তো শুধু আপনাকে জেলাস ফিল করানোর জন্য মজা করে বলেছিলাম কথাগুলো। আর আরাতের ক্রাশ মাহির ভাইয়া, আমার না। আরাত মাহির ভাইয়াকে লাইক করে, আমি না। সন্ধ্যার শেষের কথায় হাবিবের পা থেমে গেল, অবশ্য চোখে সন্ধ্যার দিকে তাকালো। আরাত মাহিরকে পছন্দ করে মানে? হ্যাঁ, আরাত প্রথম দিন থেকে মাহির ভাইয়াকে লাইক করে। জানি না ওর মনে মাহির ভাইয়ের জন্য ভালোবাসা আছে কিনা, তবে যতদূর বুঝতে পারি মাহির ভাইয়ের প্রতি আরাতের মনে সফট কর্নার তৈরি হয়েছে। তুই শিওর? ওকে নিজের বিয়ের প্রিপারেশন নিতে ভুলিস না। চিন্তা নেই, আজকে আজকে আমাদের বিয়ের কথা তুলব না, কিন্তু তোকে অতি দ্রুত আমার ঘরে সন্ধ্যা থেকে আলো হওয়ার ব্যবস্থা করব। আর হ্যাঁ, আমাকে জেলাস ফিল করাতে হবে না। আমি প্রথম থেকে তোর আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। অতএব তুই আমার মনে মনে তোর চোখ আমার মানে তোর চোখে অন্য কারো প্রতি শুধু এই হাবিবের প্রতি মুগ্ধতা থাকতে হবে। কথাটা সবসময় মাথায় রেখে দিবি। কথাটা বলেই হাবিব এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বড় বড় পা ফেলে চলে গেল।
হাবিবের যাওয়ার দিকে সন্ধ্যা চোখ ভরা পানি নিয়ে মুখে হাসি ফুটে উঠল। ওই তো নতুন বউ এসে পড়েছে। আহিনের চিৎকারে সবাই তালুকদার বাড়ির সদর দরজার দিকে তাকালো। তাকিয়ে এক প্রাকৃতিক সুখ চোখে পড়ল, যেন চারিদিকে অন্ধকারের মধ্যে ঝাড়বাতির মিটিমিটি আলোর মধ্যে সবুজ রঙের 5টা রূপবতীকে চোখে পড়ল। রূপবতীগুলো ধীর পায়ে যত এগিয়ে আসছে, ততই অন্ধকার থেকে লাইটিং এর মিটিমিটি ঝাড়বাতির আলোয় মুখগুলো মায়াবী হয়ে ধরা দিচ্ছে। আরিশার এক পাশে মায়া হানিয়া আর অন্য পাশে আরাত মিম। আরাতের হাতে আর আরেক পাশে মায়ার হাতে, দুজনের হাতে দুটো মেহেন্দির ডালা। 4জন মিলে আরিশার সঙ্গে সঙ্গে হেঁটে আসতে আদিবা তালুকদার আর রাহিমা সুলতানা হাসি মুখে আরিশাদের দিকে এগিয়ে এলেন। তাকবীরকে এক নজর দেখার আশায় হানিয়া এদিক ওদিক তাকিয়ে তাকবীরকে খুঁজতে লাগলো, যার জন্য নিজেকে এত সাজিয়ে এসেছে। তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ চোখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো হানিয়া। মাহির চেয়ারে বসে থেকে গম্ভীর মুখে ফোন ঘাটাঘাটি করছিল। আইনের কথায় ফোন থেকে চোখ উঠিয়ে সেদিকে তাকাতেই সবার মতো মুগ্ধ চোখে তাকালো এক হাস্যোজ্জ্বল চঞ্চল অদ্ভুত মেয়ের দিকে। পরক্ষণে সবার মধ্যে নিজের বোনকে দেখতে না পেয়ে রাফিকে কিছু বলতে যাবে, রাফির দিকে তাকিয়ে দেখলো রাফি উসখুস নয়নে তালুকদার বাড়ির সদর দরজার দিকে কাউকে দেখার আশায় চেয়ে আছে। মায়ের জিজ্ঞাসু দৃষ্টিতে রাফির হাতে হাত রেখে ইশারায় জিজ্ঞেস করলো, প্রবলেম কি? রাফি চোখ ঘুরে মাহিরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বেআইন সাহেবকে দেখতে পারছি না, এখনো বের হচ্ছে না কেন? কোনো প্রবলেম হইল না তো? মায়ের বন্ধুর আকুলতা বুঝতে পেয়ে হাসি মুখে তালুকদার বাড়ির দিকে চোখের ইশারায় তাকাতে বলল। রাফি মাহিরের ইশারার সেদিকে তাকাতেই দেখলো আয়রাকে একটা মেহেন্দির ডালা নিয়ে হাসতে হাসতে মীরার সঙ্গে কথা বলতে বলতে স্টেজের দিকে আসতে। রাফির আকুলতার চোখ নিমেষে শীতল হয়ে মুখে হাসি ফুটে উঠল। স্টেজ বরাবর একটা ছোট করে মেঝেতে মেহেন্দি দেওয়ার জন্য ফুলের একটি স্টেজ বানানো হয়েছে। এতক্ষণে রাহিমা সুলতান আর আদিবা তালুকদার আরিশার কাছে গিয়ে আদরের সহিত আরিশাকে মেঝের ছোট্ট স্টেজটাতে বসালো মেহেন্দি দেওয়ার জন্য। আরিশা বসে থেকে একবার নিজের সামনে বরাবর চেয়ারে বসে থাকা আমানের দিকে তাকালো। আমান পূর্ব থেকে আরিশার দিকে তাকিয়েছিল। আরিশা তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। আরিশার আজকে কেমন যেন আমানকে দেখতে লজ্জা লাগছে। নিজেকে নতুন বউ ভাবতে লজ্জাটা যেন মাথা মুড়ে ধরলো। আরিশা আমানের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হেসে অন্যদিকে তাকালো। আয়রা 2 হাত ভরে মেহেদি দিয়ে বাড়ির ভেতরে গেস্ট রুমে এদিক ওদিক হাঁটাহাঁটি করে মিমের ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করছিল। অনুষ্ঠান চলাকালীন মিম ওয়াশরুমে যাবে বলে আরাতের কাছে বাহানা ধরে। আরাত অনুষ্ঠানের পাশাপাশি সামনের চেয়ারে মাহিরকে চুপি চুপি দেখার লোভে মিমকে আয়রার সঙ্গে যেতে বলল। মিম পুনরায় আয়রাকে বলাতে অগত্যা মিমের সঙ্গে বাড়ির ভেতরে গেল আয়রা। আরাতের মনে নানা রূপের ঢেউ খেলে যাচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাহিরের দিকে তাকাতেই মনে হচ্ছে মায়ের হয়তো ওর দিকে তাকিয়েছিল এতক্ষণ। পুনরায় আরাত সন্দেহের বসে চুপিসারে মাহিরের দিকে তাকাতেই মাহিরের চোখে চোখ পড়ে যায়। সঙ্গে সঙ্গে আরাত চোখ বড় বড় করে অন্যদিকে তাকালো। আরাতের মনে সন্দেহের ঠিক ভেবে মনে অনুভূতিগুলোর চোখ দুটো খিচে বন্ধ করে লজ্জা মিশ্রিত হেসে উঠিয়ে দিয়ে পুনরায় অনুষ্ঠানে মনোযোগ দেয়। চোখ দুটো অনুষ্ঠানের দিকে থাকলেও মনোযোগ মাহিরের দিকে। মাহির আরাতের চঞ্চল মনের অনুভূতিগুলো ধরতে পেরে আরাতের চুপিসারে নিজেকে দেখার বাহানাগুলো এনজয় করতে লাগলো। আয়রা গেস্ট রুমে হাঁটাহাঁটির মধ্যেই বারান্দায় আনাসের ফোনে
কারোর সঙ্গে কথা বলতে বলতে নিজের রুমের দিকে যেতে দেখে তাড়াহুড়ায় আয়রা রুম থেকে আনাসের সামনে দাঁড়ালো। আনাস ফোনে কথা বলতে বলতে বারান্দায় দিয়ে নিজের রুমে যেতেই হুট করে আয়রাকে নিজের সামনে দেখে প্রথমে ঘাবড়ে যায়। আনাস বিরক্তি চোখে আয়রাকে ধমক দিয়ে বলে উঠল, মারবো একটা ঠাটে থাপ্পড়, এভাবে ভূতের মতো সামনে দাঁড়ানোর মানেটা কি? আমার হাতে মেহেন্দি কেমন হয়েছে আনাস ভাইয়া? আয়রা নিজের দুহাত মেলে আনাসের সামনে মিলিয়ে দিতে দিতে বলল। আনাস আর চোখে আয়রার হাত দেখে বলে উঠল, গুড, এখন সামনে থেকে সর, আমাকে রুমে যেতে দে, ভালো করে খেয়াল করে দেখে বলো না আনাস ভাই প্লিজ। আয়রার আবদার করে বলায় আনাস ব্রুকুচকে আয়রার মুখে দিকে তাকালো। আয়রা আনাসের মুখের দিকে তাকিয়ে দেখার জন্য পুনরায় মুখ দিয়ে ইশারা করে দেখতে বলল। আনাস বাধ্যতামূলক আয়রার হাতের দিকে তাকালো। হাত ভর্তি মেহেদির মধ্যে দু হাতে এক করে হাতের তালুতে লাভ রাখা, লাভের মধ্যে দু হাতে দুইটা লেখা, দুইটা এ লেখা। আনাস অক্ষরটা এক পলক দেখে আয়রাকে দেখলো, পরক্ষণে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আয়রা জায়গায় দাঁড়িয়ে আনাসের উদ্দেশ্যে করে বলে উঠল, জিজ্ঞেস করলে না দুইটা এ কেন? তোর হাতে তুই যা ইচ্ছা লিখতে পারিস, দুইটা এ লিখবি না পুরো হাত এ লিখবি, এটা তোর প্রবলেম, আমার না। কথাটা বলে আনাস নিজের রুমের দিকে চলে গেল। আয়রা আনাসের যাওয়ার দিকে আশাহত চাউনিতে চেয়ে রইল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমাদের মধ্যে এবার পারফরমেন্স করতে এন্ট্রি নেবে দুটো পথচারী। আমাদের স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমার দুই সম্মানিত বড় ভাই। প্লিজ ওয়েলকাম আশিক অ্যান্ড আদিল ভাইয়াকে। একটা তালি হয়ে যাক দুজনের জন্য প্লিজ। আইন স্টেজে মাইক হাতে নিয়ে বকবক করার মধ্যে আশিক স্বাভাবিকভাবে একটু ভাব নিয়ে স্টেজে উঠল। সবাই হাতে তালি দিতে দিতে উৎসাহ দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের মাথায় একজনকে ধীর পায়ে স্টেজে উঠতে দেখা গেল। মাথায় চুলগুলো উসখুস, পরনে সবুজ পাঞ্জাবি, সঙ্গে একটা লুঙ্গি পরা। বড়রা সবাই অবাক হয়ে আগ্রহ নিয়ে চেয়ে রইল, আর ছোটরা আদিল স্টেজে উঠতে দেখে চিল্লিয়ে উঠল। আদিল স্টেজে উঠে আশিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে মুখ চোখ অসহায় সেজে বলে উঠল, ভাইয়া 2 দিন ধরে কিছু খাই না, আমাকে 5-10 টাকা দান করেন। আশিক আদিলের মাথা থেকে পা অবধি পরক করতে করতে বলে উঠল, 5-10 টাকা দিব? হাত পা তো ঠিকঠাক দেখতেছি, শরম লাগে না মানুষের থেকে টাকা চাইতে? না। আদিলের কথায় সবাই শব্দ করে হেসে উঠল। আশিক অবাক হওয়ার ভান করে পুনরায় আদিলকে বলে উঠল, ভাই 5-10 টাকা দিয়ে কি হবে তোর? তাহলে 5-10 হাজার দিয়ে দেন। আশিক চোখ বড় বড় করে হাতটা আদিলের দিকে দিয়ে বলে উঠল, পাগল নাকি? যা ভাই যা, নেই আমার কাছে এত টাকা। ভাই দেন না, আল্লাহর রহমতে আপনার সরকারি চাকরি হয়ে যাবে। সরকারি চাকরি? কিন্তু আমার তো আগে থেকেই চাকরি আছে। ও আচ্ছা, তাহলে আপনার সুন্দর একটা বউ দিবে। আদিলের কথায় আশিক কান্না নাটকে ভঙ্গিময় চোখে হাত দিয়ে বলে উঠল, দিয়েছিল, ভেগে গেছে। পুনরায় সবাই শব্দ করে হেসে উঠল। আদিলের মাথায় হাত দিয়ে নাটক করে বলতে শুরু করলো, হায় হায়, আপনার কপাল তো আমার থেকেও খারাপ। তাহলে আপনার বাবা মাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। ভাইয়া দেন না কয়েকটা টাকা, আমার বাবা মা বেঁচে নেই। আদিলের কথায় আশিক স্টেজে বসে কান্না করতে করতে বলল কথাটা, আর আদিল আশিকের পাশে স্টেজে বসতে বসতে নিজের পরনের লুঙ্গি হালকা ওপরে তুলে আশিকের চোখের পানি মুছে দিতে দিতে পুনরায় বলল, আল্লাহ তাহলে আপনার বোনের বিয়ে ধুমধামে দেওয়ার রহমত দেবে। আমার বোন তো নেই ভাই, হায় রে কষ্ট রে। তাহলে অন্তত আপনার ভাই তো থাকবে, তার করে দিবে। ছিল, কিন্তু ওই হারামখোর তো আমার বউটাকে নিয়ে ভেগে গেছে।
আশিক আদিলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল কথাটা। আদিলও আশিককে জড়িয়ে ধরে কান্না করতে করতে সান্ত্বনা দিতে দিতে বলে উঠল, থাক ভাই, আপনাকে আর টাকা দিতে হবে না। আপনার কষ্টের কথা শুনে আমার খিদে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবাই হাসতে হাসতে হাততালি দিয়ে উঠল, আর মেয়েরা চিল্লিয়ে উঠল। হানিয়া মেহেদির হাতে ছোট্ট করে A+H লিখে নিয়ে পারফরমেন্স এনজয় করছে, আর মাঝে মধ্যে তাকবীরকে এক নজর দেখার আশায় এদিক ওদিক তাকাচ্ছে। তাকবীরকে দেখতে না পেয়ে এবার নিজেই উঠে দাঁড়ালো। তাকবীরের কাছে যাওয়ার উদ্দেশ্যে তালুকদার বাড়ির দিকে পা বাড়ালো। হানিয়া ধীর পায়ে তালুকদার বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে তাকবীরের রুমের দরজায় নক করতে একা একা দরজা খুলে গেল। হানিয়া তাকবীরকে রুমে না পেয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের ভাই আর তাকবীরের কথা শুনে পা দুটো থেমে গেল। ব্রো, এভাবে জীবন চলে না। তুমি আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর বোনকে বোঝা, তাকবীরকে ভুলে যেতে। আর শোন, সে আমার হোক বা না হোক, সারা জীবন তাকবীরের মনে শুধু তার রাজত্ব চলবে। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর বোনকে বোঝা, তাকবীরকে ভুলে যেতে। আর শোন, সে আমার হোক বা না হোক, সারা জীবন তাকবীরের মনে শুধু তার রাজত্ব চলবে। তালুকদার বাড়ির গার্ডেনে আরিশার জমজমাট মেহেন্দি অনুষ্ঠানে হই হুল্লোড় চলছে। হাবিব অনুষ্ঠান থেকে ধীর পায়ে তালুকদার বাড়িতে ঢুকে তাকবীরের রুমের ব্যালকনির দিকে এগিয়ে আসলো। তাকবীরকে গম্ভীর মুখে দোতলায় নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে গার্ডেনের দিকে তাকিয়ে থাকতে দেখে হাবিব গলা খাকারি দিয়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। ব্রো, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি, প্লিজ কথা দাও ফিরিয়ে দেবে না। তোর আবদার আমার সাধ্যের বাহিরে, সরি। তাকবীরের উত্তরে হাবিব চমকে তাকবীরের দিকে তাকালো। হাবিব কি আবদার নিয়ে তাকবীরের সামনে এসেছে তাকবীর আগে থেকেই জানে? এটা হয়তো জানা ছিল হাবিব বোনের হয়ে তাকবীরকে চাইতে আসবে, এজন্য তো কোনো প্রশ্ন না করে খুব স্বাভাবিকভাবেই হাবিবের কথার উত্তর দিচ্ছে। আগে থেকে প্রস্তুত ছিল হয়তো হাবিবের কথার উত্তর দেওয়ার জন্য। তাকবীর গার্ডেনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে হাবিবের দিকে তাকালো। নিমেষেই হাবিবের চোখের মুখে হতাশা খেলা করলো। বন্ধুত্ব রাখতে গিয়ে নিজের বোনকে কথা দিয়ে কথা না রাখার হতাশা। হাবিব ঠান্ডা গলায় পুনরায় বলে উঠল, আমার বোনটা খুব সহজ সরল, ওকে আমি কথা দিয়েছিলাম ওর মনের আশা আমি নিজ দায়িত্বে পালন করব। আমি চাইছিলাম সুযোগ করে আমার বোনের জন্য তোমাকে চাইবো, কিন্তু ওই দিন তোমার চোখে আড়াতের জন্য দুর্বলতা দেখতে পেয়ে, হ্যাঁ, শুধু সে আমার দুর্বলতা না, মনে হয় সে আমার ভেতরের প্রাণ। ওকে ছাড়া অন্য কারোর নিজের সঙ্গে কল্পনা করতেও পারবো না, সরি। তাকবীরের কথায় হাবিবের মনে হতাশার সঙ্গে মন খারাপগুলো জেঁকে ধরলো। নিজের বোনের কথা না রাখতে পারার হতাশার সঙ্গে বন্ধুর একতরফা ভালোবাসার যোগ হয়ে গেল। হাবিব এখন কিভাবে বলবে তার বন্ধু যে আরাতকে নিজের প্রায় দাবি করে, হানিয়াকে প্রত্যাখ্যান করতেছে, সেই আরাতের মনে অন্য কেউ ভালোবাসা হয়ে এসেছে। হাবিব কথাগুলো ভেবে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে তাকবীরকে বলে উঠল, তোমার থেকে পারমিশন না নিয়ে তোমার আর হানিয়ার বিয়ের সম্বন্ধ রেখেছি আঙ্কেল আন্টির কাছে। ওনারা হানিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে পছন্দ করেছেন। তাকবীরকে এখনো খুব স্বাভাবিক দেখা গেল। এই কথাটাও হয়তো তাকবীর পূর্ব থেকে জানা ছিল। শুধু তাকবীরের মুখটা গম্ভীর হয়ে গেল। গম্ভীর মুখে হাবিবের চোখে চোখ রেখে শান্ত মেজাজে বলে উঠল তাকবীর, তুই হয়তো নিজের বোনের কথা রাখতে গিয়ে ভুলে গিয়েছিস বিয়েটা নির্ধারিত হয় একটা ছেলে মেয়ের মনের ওপর। এখানে ফ্যামিলি শুধু মন্তব্য থাকে।
ব্রো, তুমি মেবি আরাতের মনের ভাষা বুঝতে পেরে গেছো। এই কয়েকদিনে আরাতের মনে অন্য কেউ রয়েছে তো। তাকবীরের গা ছাড়া ভাব দেখে হাবিবের মুখে বিরক্তি ফুটে উঠল। তো মানে কি ব্রো, তুমি কি আরাতকে জোর করে নিজের করে নিতে চাইছো না এখন? নো। হাবিব তাকবীরের কাছে নির্ধারিত উত্তর না পেয়ে নিজের বোনের কথা রাখতে পুনরায় একটু হতাশা মুখ নিয়ে আবদার করে উঠল। ব্রো, এভাবে জীবন চলে না। তুমি আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর বোনকে বোঝা তাকবীরকে ভুলে যেতে। আর শোন, সে আমার হোক বা না হোক, সারা জীবন তাকবীরের মনে শুধু তার রাজত্ব চলবে। তাকবীরের কথায় হাবিব নিজের বোনের হয়ে জোর করতে পারল না। সত্যিই তো কারো প্রতি ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসার প্রতি কারো জোর থাকে না। যেমন হানিয়া তাকবীরকে পুরোটা না জেনে না চিনে নিজের মনের জায়গা দিয়েছে, ঠিক তেমনি গম্ভীর তাকবীর নিজের অজান্তে আরাতকে নিজের মনে জায়গা দিয়েছে। অথচ আরাতের মনে মাহির ছেলেটার প্রতি দুর্বলতা কাজ করে। হাবিব কিভাবে সামাল দিবে নিজের আদরের বোনকে? কথাগুলো মনে মনে ভেবে হতাশায় মুখ নিয়ে পুনরায় বলে উঠল, যে মেয়ের কারণে আমার বোনকে ফিরিয়ে দিচ্ছ, সে তো তোমাকে কখনো ভালোবাসার নজরে দেখে না, তাহলে কেন ফিরিয়ে দিচ্ছ আমার বোনটাকে? তুই পারবি সন্ধ্যার জায়গায় অন্য কাউকে বসাতে? হাবিব তাকবীরের কথায় উত্তর করতে পারল না, নিশ্চুপ হয়ে তাকবীরের দিকে চেয়ে রইল। তাকবীরের এই বাক্যটি হাবিবের মুখ বন্ধ করার জন্য যেন যথেষ্ট ছিল। সত্যি তো হাবিব শুধু নিজের বোনের কথা ভেবে এসেছে। একবার তাকবীরকে নিজের জায়গায় দাঁড় করালে হয়তো হাবিব তাকবীরের কাছে নিজের আত্মসম্মান নষ্ট করতে আসতো না। তাকবীর যেমন সবসময় চুপচাপ গম্ভীর স্বভাবের ছেলে, ঠিক হাবিবও সবসময় সিরিয়াস। এই তো নিজের বোনের জীবনটাকে হাবিব অগ্রিম পড়ে ফেলেছে। তার বোনটা অতি সহজ সরল। তাকবীরকে সেই প্রথম দেখার পর থেকে ধীরে ধীরে নিজের ভালোবাসা ভেবে এসেছে। আর সেই ভালোবাসার সাক্ষী হিসেবে হাবিব তার বোনকে উৎসাহ দিয়ে এসেছে। তা আজ সেই বোনকে নিজের মুখে কিভাবে বলবে তাকবীরকে ভুলে যা বোন? কিভাবে চোখের সামনে দেখবে বোনের ভালোবাসা বিসর্জন দিতে? তাকবীরের কথার উত্তর না দিয়ে হাবিবকে নিচের দিকে মাথা ঝুঁকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, আমি ফিরিয়ে দিচ্ছি না তোর বোনকে। আমি যাকে নিজের সঙ্গে কল্পনা করতে পারছি না, তাকে সুখে রাখবো কিভাবে বল? অতএব তোর বোনকে ভুলে যেতে বল। এই কোন কেন ভুলে যাব আমি? কেন 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 ভুলে যাব তুমি বলতে পারো? হ্যাঁ, তোমাকে কি আমি ভালোবাসতে পারি না, নিজের করে চাইতে পারি না বলো? এটাই তো সুযোগ তোমাকে নিজের করে পাওয়ার। আমাদের ইসলামে তো 7 জনম নেই, তাহলে কেন ভুলে যেতে বলছো আমাকে? তোমাকে আমি এক জন্মে হারিয়ে ফেললে পরপারেও পাওয়া হবে না যে আমার। হাবিব নিজের বোনের কণ্ঠ শুনে মাথাটা উপরে তুলতেই চোখে পড়ল হানিনা বিভ্রস্ত চোখ মুখ নিয়ে দুহাত দিয়ে তাকবীরের টি শার্টের কলার চেপে ধরে কান্না করতে করতে প্রশ্ন করছে তাকবীরকে। তাকবীর এতক্ষণ শান্ত থাকলেও এবার যেন হানিয়ার টি শার্টের কলার চেপে ধরার শান্ত থাকতে পারল না। নিমেষে চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো তাকবীরের। দাঁতে দাঁত চেপে হাবিবের দিকে তাকিয়ে রইল। হাবিব তাকবীরের দিকে তাকিয়ে অবস্থা বেগতির দিকে যাচ্ছে ভেবে নিজের বোনকে তাকবীরের থেকে ছাড়াতে এগিয়ে এলো। এতক্ষণ হানিয়ার জায়গায় একটা ছেলে থাকলে তাকে হয়তো তাকবীর কলার ধরার অপরাধে অজ্ঞান অবস্থাতেও পাওয়া যেত না। তাকবীর গম্ভীর থাকলেও নির্ধারিত ভদ্র স্বভাবের। কেউ থাপ্পড় মারবে তবুও চুপচাপ মেনে নেবে, বাট কেউ কলার চেপ ধরবে তো তাকে বিছানায় পড়ে থাকতে হবে। মেয়ে দেখে হয়তো বেঁচে গেল এই যাত্রায় হানিয়া তাকবীরের রুমে দাঁড়িয়ে হাবিব এবং তাকবীরের নিজ কথোপকথন শুনেছিল।
তাকবীরের প্রত্যাখ্যান নিজেকে দমিয়ে রাখতে না পেরে রুমের থেকে কান্না করতে করতে বেলকনিতে দৌড়ে গিয়ে তাকবীরের কলার চেপে ধরে প্রশ্ন করতে লাগলো। তাকবীরকে হাবিবের দিকে তাতে দাঁত চেপে তাকিয়ে থাকতে দেখে পুনরায় হানিয়া তাকবীরকে এক হাত নিজের দুহাতের মধ্যে নিয়ে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, ওই তাকবীর, আমার দিকে চেয়ে দেখো না, দেখো দেখো, আমি আরাতের থেকেও বেশি রূপবতী। একবার চেয়ে দেখো প্লিজ, দেখো আমার দিকে। ওই তাকবীর, আমাকে একবার ভালোবেসে দেখো, আমি আমার ভালোবাসার কমতি রাখবো না। আরাত তো তোমাকে ভালোবাসে না। আরাত যদি তোমাকে ভালো না বাসে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তাহলে আমি কি অপরাধ করলাম? কেন তোমাকে ভালোবেসেও তোমার ভালোবাসা পাবো না বলো, কেন? হাবিব তাকবীরের কাছ থেকে হানিয়াকে ছাড়িয়ে নিল, নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। তাকবীর খুব বড় করে নিঃশ্বাস নিয়ে হাবিবের থেকে চোখ উঠিয়ে পুনরায় গার্ডেনে চোখ রাখলো, যেখানে বক্সের তালে তালে ডান্স দিয়ে মাতিয়ে তুলছে আশিক আদিল আর আরশ, সঙ্গে আহিন আলভি আর গেস্টরা নিজেদের চেয়ার বসে সেই ডান্স এনজয় করছে। তাকবীর দূর থেকে আরাতকে লক্ষ্য করে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। নিজের চোখের সামনে খুব গোপনীয় ভালোবাসার মানুষটার মনে অন্য কারোর জন্য ভালো লাগা দেখে তাকবীর সেদিকে তাকিয়ে হানিয়ার উদ্দেশ্যে বলে উঠল, অবশ্যই তুমি আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু কিন্তু আপনাকে না। হানিয়ার কথা তাকবীর গার্ডেনের দিকে তাকাতেই নিজের ওপর ক্ষীণ তাচ্ছিল্য হাসলো। হানিয়া হাবিবের বুক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কথাটা বলল। হাবিব নিজের বোনের কথায় বুঝতে পারলো বোনের অভিমান জমে গেছে। তাকবীরকে কিছুক্ষণ আগে তুমি করে সম্বোধন করা হানিয়া এখন আপনি করে সম্বোধন করছে, কিন্তু যার ওপর অভিমান করেছে সে তো অভিমান করা মায়াবী মুখটায় একবারও ফিরে চাইল না। হাবিবের নিজেকে নিজের বোনের অপরাধী মনে হতে লাগলো। কেন বা এতদিন বোনকে বন্ধুর প্রতি দুর্বল হতে দেখে আসছে। তাকবীর ঠান্ডা গলায় হানিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি অভিমান করে আপনি বলতে শিখে গেছো, অতএব সময় নাও, আমাকে ভুলে যেতে শিখে যাবে। আপনার কথাটা আল্লাহ হয়তো একদিন কবুল করবে, কিন্তু বিশ্বাস করুন, আমি চাই না কবুল হোক। আমি চাই আপনি আমার মনে এক্ষণে সারা জীবন এক চিমটি সুখ হয়ে থেকে যান। সময়টা যেন থমকে গেল। বেলকনিতে তিনজন মানুষ যেন অন্য দুনিয়ায় রয়েছে। হাবিব চুপচাপ নিজের বোনের দিকে চেয়ে রইল। হানিয়া 2 সেকেন্ডের চুপ থেকে পুনরায় ব্যথাতুর হৃদয় নিয়ে বলতে শুরু করলো, প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াটা করব, আমি আপনাকে না পেলাম, আপনি আপনার ভালোবাসাকে নিজের করে পান, আর আমি যেন আপনাকে ছাড়া ভালো থাকতে পারি। আমার সুখের দিনেও যেন হঠাৎ করে আপনার কথা আমার মনে পড়ে। আপনার কথা মনে পড়তেই যেন আমি আপনার হাসি মুখ খুশি জীবনটাকে মনে করে নিজের সুখের দিনটা আরো সুখময় করে উঠি। তাকবীর হয়তো কথাটা বুকে গিয়ে লাগলো। তাকবীর গার্ডেন থেকে চোখ তুলে অবাক চোখে হানিয়ার দিকে তাক করলো। হানিয়া 2 হাত দিয়ে চোখের পানি মুছে পুনরায় বলে উঠল, একটা আবদার রাখবো, শুনবেন? তাকবীর নিশ্চুপ হাবিব ও বোনের কথায় তাচ্ছিল্য হাসলো। তার বোন আবদার করছে, তাও আবার অবুঝ ব্যক্তির কাছে, যে কিনা সহজে পাওয়া ভালোবাসাকে নিজের করে রাখতে চায় না, যে কিনা নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে দিচ্ছে। তার কাছে হানিয়া তাকবীরকে উত্তর করতে না দেখে মলিন হাসলো। আমার মতো চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দিয়েন না। আপনি আপনার ভালোবাসা না পেয়ে কষ্ট পাবেন। বিশ্বাস করুন, আমি আপনার সেই কষ্ট সহ্য করতে পারবো না। কথাটা বলে হানিয়া নিজের চোখের পানি পুনরায় মুছতে মুছতে ব্যালকনি থেকে রুম দিয়ে নিচে নেমে চলে গেল। হাবিব নিজের বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, শুনেছিলাম যে ভাগ্যে থাকে না, তার প্রতি ভালোবাসাটা খুব ভয়ঙ্কর হয়। হাবিব তাকবীরের দিকে তাকিয়ে মলিন হেসে পুনরায় বলল, লাইটটা হয়তো আমার বোনের জন্যই সৃষ্টি হয়েছে। ভালোবাসার
প্রতি কারো জোর নেই, তবে তাকে পাওয়ার জন্য নিজের মধ্যে অধিকার সৃষ্টি করতে হবে, যেটা তোমার মধ্যে আমি দেখতে পাই না। আর আমি আমার সমস্ত দিয়ে চেষ্টা করব তোমাকে ছাড়া আমার বোনকে সুখে রাখার। হাবিব চলে গেল। তাকবীর হাবিবের চলে যাওয়ার দিকে তাকে মুচকি হাসি দিয়ে পুনরায় ঘুরে গার্ডেনে আড়াতের ওপর চোখে রেখে বিড়বিড় করল, আমি আমার রবের ওপর নির্ভরশীল, তার ওপর আমার এখনো কেন কোনো অধিকার নেই। আমি আমার রবের কাছে তাকে নিজের করে পাওয়ার আরজি জানাই প্রতিনিয়ত। ইনশাল্লাহ আমার রব আমার ইচ্ছাগুলো খুব যত্ন সহকারে কবুল করবে। আনাস ধীর পায়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। তাকবীর বিড়বিড় করা কথা কানে এসে ধরা দিল যত্ন সহকারে। অনুভূতি এক রূপ। তাকবীর আনাসের উপস্থিতি বুঝতে পেয়ে হাতে হাত ভাঁজ করে মাথাটা অন্ধকারময় আকাশের দিকে তাক করলো। আনাস তাকবীরের দিকে চেয়ে মুচকি হেসে বলল, আমার চঞ্চল বোনটাকে কবে থেকে এতটা ভালোবাসো ভাইয়া জানি না। তুমি তো চাইলে পরিবারকে মানিয়ে আয়াতকে নিজের করতে পারো। এখানে যদি অন্য কেউ তোর বোনকে চাইতো তাহলে আমি তোর বোনকে আমার করে নিতাম, বাট এখানে তো তোর বোন অন্য কাউকে চায়, তাহলে বল আমি কি করব।